মাহমুদ সর্দার মাঝে মাঝে এসে গল্প করে যান, কিন্তু ভালোভাবে তেমন আশা দেন না। কর্মফল ভুগছে ভাই তার, এটাই হবার কথা। ঠিকই হচ্ছে তার সাথে, শুধু ভাই বলেই দেখতে কষ্ট। ওটির সামনে বসে আছে সবাই, পিয়াস বসে নেই, এই হাঁটছে আর দাঁত দিয়ে নখ করছে। দুশ্চিন্তা বাড়ছে মোয়ের জন্য, শুধু পিয়াসের না, মায়ার মনেও দুশ্চিন্তা। হঠাৎ কান্নার শব্দ শুনতে পায় সবাই। ওটি থেকে বেরিয়ে আসে নার্স, কোলে একটি ফুটফুটে সন্তান। নার্স বলে, মাহমুদ সর্দার এগিয়ে এসে বাচ্চাটাকে কোলে নেয়। পিয়াসের হাত কাঁপছে, মায়ার আগেই প্রশ্ন ছুড়ে দেয়। বাচ্চার মা কেমন আছে? বোনের প্রতি ভালোবাসা দেখে মায়া মনে মনে খুশি হয়। বড়লোক না হোক, বড় বোনের কাউ বড়লোক না হোক, বড় মনের কাউকে পেয়েছে বোনের জন্য, এটাই বা কত নারী পায়। নার্স মৃদু হেসে বলে। পিয়াস এগিয়ে এসে বাচ্চাটাকে দেখে। মাহমুদ সর্দার জানান। আজান দিতে হয় বাচ্চার কানে। পিয়া শেষে বাচ্চার মুখ দেখে নাক ঘষে বাচ্চাটার কপালে। অতঃপর আজান দিল কানের কাছে মুখ নিয়ে। সবাই এক পলক করে বাচ্চার মুখ দেখে। সবার দেখা হলে আদ্র একটু ভ্রুকুটি করে বাচ্চার মুখ ও আশেপাশের দিকে তাকালো। কিছু একটা হয়তো সন্দেহ করে। ডক্টর হিসেবে কিছু বুঝতে পারলো হয়তো। রুদ্র কল দিয়ে জানালো। পেপার তৈরি হয়েছে ভাই। সরকার থেকে সোনালির এই ডোনেট নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। সরকারের কাছে প্রমাণ হয়েছে সোনালি নিজ ইচ্ছায় তার হার্ট ট্রান্সপ্লান্ট করতে রাজি। আদ্র আড়ালে এসে রাজকে জানালো। রাজ মৃদু হেসে সবার উদ্দেশ্যে বলে। মিষ্টি মুখ করানো হোক, আমার প্রিয় বেবির আজ বেবি হয়েছে, পুরো হাসপাতালে মিষ্টি বিতরণ করো। পুরো হাসপাতাল জুড়ে মিষ্টি বিতরণ করা হয়। রাজ ও আদ্র মিলে বের হয় সবার সাথে কথা বলা শেষ করে। ওদের দিকে শুকনো দৃষ্টি দিয়েছিল মালিনী। রাজ যখন আদ্রর সাথে কথা বলা শেষ করে মায়া ও মাহমুদ সর্দারের সাথে আলাদা কথা বলে, তখনই মালিনীর মনে সন্দেহ জাগে। যখনই রাজ বের হয় ঠিক তখনই কাউকে কিছু না বলে বেরিয়ে গেল মালিনী। রাজের গাড়ির পিছনে ফলো করছে। রাজ যে বিল্ডিং এর সামনে আসলো, মালিনীর গাড়িও সেখানে থামলো। রাজ আর আদ্র উঠতেই মালিনী সেখানে উঠে। পুরো ফ্ল্যাট ফাঁকা। রাজের নিজস্ব গুটি কয়েক লোক ব্যতীত কেউ নেই। মারিলিয়া মালিনী আড়াল হয়ে রাজের দিকে এগিয়ে যায়। এক একটা দেয়াল দেখে সেদিকে গিয়ে নিজেকে ঢেকে রাখে। রাজ ও আদ্র একটি বেডের সামনে দাঁড়াতেই বেডের পাশে তাকালো মালিনী। ভেন্টিলেটর ও আরো চিকিৎসার যন্ত্রপাতি আছে সেখানে। মালিনী মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করে কে আছে ওখানে, কিন্তু সফল হয় না। হঠাৎ করেই তার পাশ দিয়ে স্ট্রেচারে করে কাউকে নেওয়া হয়। পাশ ফিরে তাকাতেই দেখতে পায় সোনালির শরীর। মালিনী চোখ বড় বড় করে সেদিকে তাকালো। কিছু একটা ভেবে আবারও সামনের দিকে চোখ রেখে আবারও সোনালির দিকে তাকায়। মাথায় কিছুই আসছে না। কি করবে এখন বুঝতে না পেরে ফোনটা হাতে নেয়। কাঙ্ক্ষিত নাম্বারে কল দেওয়ার আগেই মালিনীর মাথায় কেউ আঘাত করে। স্ট্রেচার চলে যায় অনেক আগেই। শাহানা পারভিনের পাশে রাখতেই পিছন থেকে একটা শব্দ আসে। রাজ ও আদ্র পিছনে ঘুরে তাকাতেই পুরো জায়গা জুড়ে নিজেদের কিছু লোক ছাড়া কাউকে পেল না। ভুল কিছু শুনেছে ভেবে আবারও কাজে মন দিল। মালিনীকে নিয়ে আড়ালে যায় মায়া। মালিনী অজ্ঞান হয়ে আছে। মায়া ফিসফিস করে বলে। আপনি চলেন ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। আমি তো আপনাকে সবার আগেই নজরে রেখেছি। নারী বুদ্ধির পরিচয় তো আমি নিজে। সেখানে আপনাকে কিভাবে নিজের নজরের বাইরে রাখি বলুন? এখন আপনাকে কর্মফল ভোগ করতে হবে। ভয় নেই, অন্যদের মতো ওপারে পাছাবো না, কিন্তু শাস্তি ঠিকই দিব। আপনাকে দেখলে মন্ত্রীমশাই আবার তার কাজ থামিয়ে আপনার দিকে মনোযোগী হবে, যেটা আমি একদমই চাই না। মন্ত্রীমশাই ওদিক সামলাক, আমি আপনাকে সামলাবো। বলেই মালিনীকে নিয়ে সবার পিছন থেকে চলে যায়। মালিনী অজ্ঞান হয়ে দুর্বল হয়ে যায়, যার ফলে মায়ার সুবিধা হলো মালিনীকে নিয়ে যেতে। গাড়িতে বসিয়ে মায়া গাড়ি চালানো শুরু করে। উদ্দেশ্য নিজের গার্মেন্টস এর সিক্রেট রুম, যেখানে নিজের মতো বোঝাপড়া করবে মালিনীর সাথে। সোনালীকে নিয়ে অপারেশন শুরু করেছে আদ্র ও দুজন সিনিয়র ডক্টর, সাথে আছে নার্স। রাজ এখন বাইরে দাঁড়িয়ে। এর মাঝেই রুদ্রের কল আসে। রাজ ধরতেই রুদ্র জানায়। আমি হাসপাতালে এসেছি মৌকে দেখতে, কিন্তু ভাবিজি কোথায়? মায়াবতী তো আজকে মোয়ের সাথে থাকবে বলেছিল। ছোট মায়ের অপারেশন কমপ্লিট হলে তারপর এখানে আসবে। এখানে নেই ভাবিজি। মৌ তো সেই ধরে খুঁজে যাচ্ছে ভাবিজিকে। ডেসপারেট হয়ে উঠেছে চিন্তায় চিন্তায়। কান্না করেছে মেয়েটা। এদিকে কল দিয়ে পাওয়া যাচ্ছে না। রিং হচ্ছে কিন্তু পিক করছে না ভাবিজি। বাড়িতে গেল না তো? কিন্তু বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
আমি বড় বাবাকে কল দিয়েছিলাম, ভাবি যে ওখানে নেই। বীর, ব্রো এখন বিজনেস মিটিংয়ে ব্যস্ত, যারা আছে নিজের বাবার বাড়িতে, কিছুক্ষণ সেখানে থাকতে চাই, তাই রুবি আর তাজ আছে সাথে। সবার কাছে কল করেছি, কোথাও নেই। রাজ কপালে আঙ্গুল রেখে কিছুক্ষণ ভাবছে। হঠাৎ মনে পড়ে ওই সময়ের কথা। একটা শব্দ সে পেয়েছিল। রাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে বলে। ফোন রাখ, আমি দেখছি। কল কেটে রাজ এই ফ্ল্যাটের ফুটেজ দেখে। চোখ বড় বড় হয়ে ওঠে। এক লাফে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে যায় বাইরে। আদ্রকে মেসেজ দিয়ে রেখেছে, যে করেই হোক এই অঘটন ঘটতে দেওয়া যাবে না। মালিনী আপন মা না হলেও এই মালিনী অনেকটা জায়গা জুড়ে আছে মাহমুদ সর্দারের জীবনে। এছাড়া সিয়া ও হিয়ার কথা ভাবতে হবে। মালিনী তো ইচ্ছা করে এসবে নেই। রাজ দেখেছে মালিনীর আড়ালে কান্না, তাই তো তাকে সহ্য করতে না পারলেও কখনো এক দৃষ্টিতে দোষী সাব্যস্ত করতে পারে না। কেউ বাধ্য হয়ে খারাপ পথে থাকলে তাকে দোষী বলতে গেলেও বিবেকে বাধে। রাজ বুঝতে পারে মালিনীর আলাদা কষ্ট। হ্যাঁ, মালিনীর কারণে রোহিণী আঘাত পায়, তবে সেটা ক্ষণিকের। রোহিণীর মৃত্যুর আগ দিয়েই তো মালিনী ভুল বুঝে ক্ষমাও চায়। কিন্তু হঠাৎ করে রোহিণীর মৃত্যু রাজ মানতে পারে না। সেই সাথে এই ব্যক্তিকে মায়ের আসনে দেখে তার মনে আঘাত লাগে। কিন্তু যত বড় হচ্ছে পরিস্থিতি বুঝতে পারছে রাজ, বৈবাহিক জীবন বা ভালোবাসার জীবনটা ভিন্ন এক জগৎ। আমরা ভালোবাসলে উন্মাদ হয়ে উঠি, ধোঁকা পেলে নিজেকে ধরে রাখতে পারি না। মালিনীর মাঝেও তাই ঘটে। পারেনি নিজেকে সংযত রাখতে। যত পেরেছে রোহিণীকে অজস্র কটুবাক্য শুনিয়ে দেয়। নিজের প্রেমিককে ভুল বুঝে তাকেও অনেক শুনিয়েছে। তারপর যখন দুজনের মৃত্যু হয় তখন মালিনী অনেক ভেঙে পড়ে। এগুলো রাজের দৃষ্টিতে আসা সম্ভব না। সে তখন তার মায়ের লাশটার দিকে বেঘুরে ছিল। কোনোভাবে মালিনী দায়ী ভেবেই এতদিন মহিলার থেকে নিজেকে দূরে থেকেছে। কিন্তু এখন একটু একটু বুঝতে পারে তারও তো সব হারিয়েছে। সব থেকে বড় সম্পদ সন্তান। তাকে হারিয়ে এখনো পাওয়ার লোভে এত কিছু করা। কখনো কেউ চেষ্টা করেনি তাকে কিছু দেওয়ার বা আশ্বস্ত করার। শুধু টাকা পয়সা না, একটু আশ্বাস প্রয়োজন ছিল। ইদানিং মালিনী একটু একটু রাজের প্রশংসা করে। এর মূল কারণ রাজ বুঝতে পারে মালিনীর কষ্টটা। তাই হয়তো মালিনী নিজেও নিজের জবান থেকে রাজের জন্য প্রশংসা বের করে। মালিনীকে নিজের সিক্রেট রুমে নিয়ে আসে মায়া। দেয়ালে হাত দিয়ে সুইচ অন করতেই পুরো রুম জুড়ে আলোকিত হয়। মালিনীর চোখে মুখে আলো লাগতেই চোখ পিটপিট করে। চোখ মেলে তাকাতেই মায়াকে দেখে থম মেরে থাকে। মায়া মৃদু হেসে পিছনে ঘুরে মালিনীকে দেখে বলে। ফাইনালি আপনার ঘুম ভাঙলো শাশুমা। মালিনী ভ্রুকুটি করে বলে। কে তুমি? এখনো চিনলেন না? তাহলে আর চিনতেও হবে না, সোজা অ্যাকশন দেখিয়ে দেই। বলে দেয়াল থেকে চাবুক নিয়ে হাতে পেঁচিয়ে বলে। এখানে থাকা সমস্ত অস্ত্র দেখুন তো ভালো করে। মনে পড়ে কিছু? এই অস্ত্রগুলো কোন কাজে ব্যবহার করতেন আপনারা? মালিনীর সামনে তাকিয়ে দেখে চাবুক, তরকারি কাটার ছুরি, আয়রন আর এক কোনায় ইলেকট্রনিক শক দেওয়ার ব্যবস্থা, যেগুলো দেখে ঢোক গিলে নিল। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে বলে। ওটা আপনার জন্য না, তবে এগুলো আপনার জন্য। ও, আরও একটা অস্ত্র আছে যেটা আমার পায়ে। মালিনীর সামনে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে দেখিয়ে দেয় উঁচু জুতা, যেটা দেখিয়ে বলে। জানেন তো শাশুমা, আমি একটা সময় এগুলো ব্যবহার করতে জানতাম না। একদিন আমি দেখি আপনি খুব সুন্দরভাবে আমার মায়ের হাতে পিষে ফেলছেন, তাও কিনা বাম পা দিয়ে। বিশ্বাস করুন, তখন থেকেই আমার খুব করে ইচ্ছা হয় আপনার পা কেটে ফেলতে। কাটবো নাকি? তুমি শাহানার মেয়ে? মায়া মৃদু হাসলো, উত্তর না দিয়ে বলে। অন্যের স্বামীকে বিয়ে করার সুযোগ করে দেন আপনি। তো কেমন লেগেছিল যখন আমি আপনার স্বামীকে আরও একটা বিয়ে দিতে চেয়েছিলাম? বুকের বাম পাশটায় ঝলসে যায়, তাই না? মালিনী মাথা নিচু করে। মায়া বিদ্রুপের হাসি দিয়ে বলে। আপনি কাউকে কোনো কিছু উপহার দিবেন, তার বিনিময়ে কিছু পাবেন না, এমন তো হয় না। আমার মা ছোটবেলায় আমাকে বলতো, কেউ কিছু দিলে তাকে মন ভরে দ্বিগুণ বিলিয়ে দিতে হয়। আমিও তো আজ আপনাকে ঠিক তাই দিতে চাই শাশুমা। আপনি আমার মাকে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, বিনিময়ে আপনার পরিবারের সামনে আমি আপনাকে চাবুকের মার খাইয়েছি। হিসাব করে দেখুন, আমি দ্বিগুণ করেছি। আপনি আমার মায়ের সংসার ভাঙতে সহায়তা করেন, আমি আপনার সংসারের অশান্তির মূল কারণ হয়েছি। আপনার সন্তানেরা আজ আপনাকে ঘৃণা করে, খুব বেশি ঘৃণা করে। নিজের সন্তানের দৃষ্টিতে ঘৃণিত মা হওয়াটা কেমন, এটা নিশ্চয়ই বলে দিতে হবে না।
শাশুমা, সব যখন করেছি আপনার হাতটা আমি সুরক্ষিত রাখি কি করে? ওই দিন যে আপনি আমার মায়ের হাতেও পা দিয়ে পিষে ধরেছিলেন, দেখুন আমি কিন্তু আপনার সেই ব্র্যান্ড পরেছি। জেনারেশন বদলে গেলেও ব্র্যান্ড একই রেখেছি, শুধু আপনাকে টিট ফর ট্যাট দেখিয়ে দিব বলে। মালিনী ভয়ে দৌড় দিয়ে পালাতে চায়, কিন্তু মায়ার কারণে পারে না। বাম পায়ের জন্য পারল না, পা দিয়ে আটকে মালিনীকে মেঝেতে ফেলে দেয়। এতে করে নিজের পেটেও কিঞ্চিত ব্যথা পায় মায়া। মালিনীকে আনার সময়ও মায়ার পেটে ব্যথা বাড়ে, কিন্তু শাহানা পারভিনের অপারেশন আটকে যাবে বলেই মায়া ব্যথা সহ্য করে নিয়ে আসে। মায়া উঠে দাঁড়িয়ে বিধ্বস্ত হয়ে পড়ে থাকা মালিনীর সামনে দাঁড়ায়। আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করেছেন, ভালো কথা, কিন্তু আপনি জালিম না হয়ে আমাদের জীবনে সহায়ক হয়ে তো আসতে পারতেন। আমরা সকল দুঃখী মানুষেরা মিলে সব সমস্যার সমাধান করে নিতাম। মালিনী কিছু বলতে চায় কিন্তু পারছে না, গলা শুকিয়ে গেছে। মায়া দাঁতে দাঁত চেপে মালিনীর বাম হাতের উপর ঠিক একই আকারে নিজের পা দিয়ে পিষে দিল। মালিনী ঘেমে গেছে পুরো, গলা দিয়ে চিৎকার বের হয় না। মায়া চাবুকের দিকে তাকিয়ে বলে, ভয় নেই, চাবুকের আঘাত করব না আজ আমি, কিন্তু আপনার কৃতকর্ম আপনাকে বুঝিয়ে দিব। আপনি বাধ্য হলেও আমার কাছে আপনি আসামি। হাজার হোক, আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন, আপনাকে তো আমি ছেড়ে দিব না। মায়া আরো কিছু বলতে নিবে, খট করে একটা শব্দ কানে ভেসে আসে। দরজার কাছে যেতে নিলে মাথা ঘুরে ওঠে আবারও। পেটে হাত দিয়ে দরজার কাছে এসে দেখলো রাজ আসছে। মায়া একবার পিছনে ফিরে আবারও দৌড়ে রাজের কাছে ফিরে আসে। রাজ মায়ার কাছে ছুটে এসে বলে, ওনাকে ছেড়ে দাও মায়াবতী। ভুল করেও এই অনুরোধ করবেন না মন্ত্রীমশাই। রাজ অনুরোধ করে বলে, তোমার জন্য আমি আমার জীবন দিতেও রাজি। অন্তত আমার বাবার দিকটা চেয়ে হলেও ওনাকে ছেড়ে দাও। তুমি এতদিন যেভাবে শাস্তি দিয়েছো আমি না করিনি, কিন্তু আজ করছি। এই শাস্তিটা আমাদের জন্য অন্যায়ের হয়ে যায়। কিভাবে বলতে পারেন মন্ত্রীমশাই? উনি তো আপনার মায়ের খুনির সাথে যুক্ত। বাধ্য হয়ে, বোনের খুনিকে নিজের সাথে রেখেছে বাধ্য হয়ে। মায়া বিতৃষ্ণার হাসি দিয়ে বলে, বাধ্য হয়ে? হ্যাঁ, তাই তো, বাধ্য হয়েই আমার মাকে প্রেগনেন্ট অবস্থায় করুণা না করে সবার সাথে মিলে মেঝেতে ফেলে হাতের উপর পা দিয়ে পিষে রাখে। মা ছটফট করেছিল, আমি কান্না করেছিলাম, কোনো কাজ হয়নি, কেউ শোনেনি আমার অনুরোধ। আপনি ভেবে আমি এতদিন ভুল বুঝে আপনাকেই ক্ষতি করতে চেয়েছি, এটাও কিন্তু ওদেরই একটা চাল। ভাগ্যবশত ওরা আমাকে চেনেনি, কারণ প্রতি মোমেন্টে আমি টেক্কা দিয়ে এসেছি। তাই আপনি বলছেন খেলার শেষ মুহূর্তে এসে হেরে যেতে? রাজের বুককে ধাক্কা দিয়ে রাজকে সরিয়ে দিয়ে কথাটা বলে মায়া। রাজ কিছুক্ষণের জন্য অবাক হলো। এসব কিছু জানে না সে, জানে শুধু তাজ মায়াকে অত্যাচার করেছিল, নিজের থেকে দূরে রাখতো এগুলো। এছাড়া নিজের চোখের সামনেই শাহানা পারভিনের অ্যাক্সিডেন্ট হতে দেখে। তাহলে কি ওই দিন আরো যন্ত্রণা সহ্য করেছে শাহানা পারভিন? রাজ প্রশ্ন করে, কে কি করেছিল ওই সময়? আপনার কাকা যে আমার জীবনে কলঙ্কিত বাবা, উনি লিপ্ত হয় আরেক নারীর প্রতি। আমার মাকে তালাক দিতে চায়, তখন আমার মা আবারও প্রেগনেন্ট হওয়ার খবর দেয়। যেদিন আপনার বাবা বাড়িতে ছিল না, সুযোগ বুঝে ওই দিন বাড়িতে আনে মিহির আর ওই মহিলাকে। জানানো হয় তাদের অবৈধ সন্তানের কথা, যদিও আপনার কাকা জানেই না যাকে তিনি নিজের সন্তান বলে স্বীকৃতি দেয় সে অন্যের সন্তান। ধোঁকা দেওয়া ব্যক্তিকে আরও একজন ধোঁকা দিল। ওই সময় আমার মা বলেছিল প্রেগনেন্ট অবস্থায় একটু করুণা করতে, সন্তানের দিক চেয়ে সংসার করতে। কেউ শুনেনি। ঠাস করে একটা থাপ্পড় দিয়ে আমার মাকে অত্যাচারের উদ্বোধন করে দিল মোহন সর্দার। একে একে সবাই মিলে শুরু করে অত্যাচার। সবাই খাবার খেত টেবিলে, আমার মা সংসার বাঁচাতে চেয়ে খেতে বসতো নিচে। মায়ের সামনে হাসি খুশি মুহূর্ত কাটাতো মোহন সর্দার ও সোনালি। ওদেরকে আশকারা দেই এই মহিলা মালিনী খান। আরও আছে কাহিনী, শুনুন। আমার মাকে প্রেগনেন্ট অবস্থায় চাবুকের আঘাত দেয় এই মহিলা। আমার মায়ের হাতে আয়রন দিয়ে পুড়িয়ে দেয় ওই মোহন সর্দার। তাজ আমাকে আঘাত করেছিল, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার মাকে আঘাত করলে আমি ওকেও ছাড়তাম না মন্ত্রীমশাই। আমি মায়া এতটাও মানবিকতার না যে যারা জুলুম করেছে তারা মাপ পাবে আমার থেকে। মায়া কথাগুলো বলে হাঁফিয়ে ওঠে, ফোলা পেটের উপর হাত দিয়ে ঝুঁকে পড়ে কয়েকবার। সবে 7 মাসের কয়েকদিন চলছে।
অলরেডি প্রেগনেন্ট হবার সময় সে অনেক কিছু সাফার করে বলে জানতেও পারে না। জেনেছে মাস 3 কি 3.5 মাস পর। এখন আবার রিস্ক মুহূর্ত চলছে। রাজ মায়ার দিকে তাকিয়ে বলে, কাম ডাউন মায়াবতী, আমরা বসে কথা বলবো। আমার তো কিছু বলার নেই, সিদ্ধান্ত যখন অটল রেখেছি তাই সেই সিদ্ধান্ত আমি পরিবর্তন করব না। রাজ এসে মায়াকে জড়িয়ে ধরে বলে, শান্ত হও মায়াবতী, ওনাকেও শাস্তি দেওয়া হবে, কিন্তু এইভাবে হাইপার হয়ে নিজের ক্ষতি করো না। তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমার কষ্ট হচ্ছে। আমাদের সন্তানকে সুরক্ষিত রাখতে হবে। তোমার কিছু হলে আমি কিভাবে যুদ্ধ জয় করব? মায়া রাজের বুকেতে মাথা রেখে চোখটা একটু উঁচিয়ে দেখে। রাজ আশ্বস্ত করে বলে, সবাই সবার নিজস্ব কর্মফল পাবেই। এদিকে মালিনী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মায়ার মুখে নিজের অভিযোগ শুনে কিঞ্চিত হেসে হাঁফাতে হাঁফাতে বলে, আসলেই আমার মতো মানুষদের শাস্তি পাওয়া জরুরি, যে নিজের ভালোবাসাকে ধরে রাখতে পারে না, নিজের বোনকে চিনতে পারে না, সন্তানকে আগলে নিতে জানে না। এমন মানুষ বেঁচে থাকা মানেই একটা কীটের বেঁচে থাকা। আমি তোমাদের মুক্তি দেব। আমার প্রথম সন্তান যদি জীবিত থাকে তাহলে তাকে জানতে হবে না তার মা তার জন্য কতটা খারাপ হয়েছে, তাকে এক পলক দেখার জন্য নিজেকে কতটা নোংরা পথের দিকে ধাবিত করেছে। এটা জানতে পারবে না সে। তোমাদের বাবাও জীবনে সুখ পেল না আমার কারণে। রাজের জীবনে আমার জন্যই কালবৈশাখীর ঝড় আসে। আমি সবাইকে মুক্ত করতে চাই। বলেই তরকারি কাটা ছুরি নিয়ে নিজের পেটে মেরে দিল। মায়া রাজ দুজনেই অবাক হয়ে দেখল। মালিনী শীতল হাসি দিয়ে ছুরিটা পেট থেকে সরিয়ে আবারও পেটে চালিয়ে দেয়। গল গল করে পেট থেকে রক্ত পড়ছে মালিনীর। ধীরে ধীরে আবারও মেঝেতে শুয়ে পড়ে। ঘোলা চোখে দেখতে পায় দূর থেকে দৌড়ে আসছে কেউ। ব্যক্তিটিকে নিজের চোখে দেখার অবস্থায় নেই, কিন্তু ব্যক্তির মধ্যে আছে আতঙ্ক। মালিনীর কাছে ছুটে আসছে মাহমুদ সর্দার। দৌড়ে এসে মালিনীকে দেখে থ হয়ে যায়। মায়াও এবার ঢলে পড়ে রাজের বুকে। পেটের ব্যথা বাড়ছে। মায়া বমি করে দিল, অতঃপর চোখ বুঝতে নেয়। মাহমুদ সর্দার হাঁটু গেড়ে বসে মালিনীর মাথাটা ধরে বলে, নিজের ভুল বুঝলে কিন্তু শাস্তি দেওয়ার পদ্ধতিটা সঠিক করতে পারলে না। নিজেকে নিজে মেরে ফেলে কি মৃত্যুর পরেও পাপী হয়ে থাকতে চাও? কাপা কাপা কণ্ঠে মালিনী বলে, নিজেকে শাস্তি আমি অনেক আগে থেকেই দেই, শুধু তোমাদের নজরের আড়ালে। যে জানো তো মাহবুব, আমি ওই দিন শাহানাকে পালাতে সাহায্য, কিন্তু বেচারির দুর্ভোগ লেগেই ছিল, তাই তো ধরা পড়ে যায়। কিছু করার ছিল না আমার। হারানো সন্তানকে একবার দেখার জন্য মরিয়া হয়েছিলাম, আজও তাই হয়েছি আমি। পিয়াস এসেছে দুজন ওয়ার্ড বয় নিয়ে। মালিনী আবার বলে, ওরা আমাদের সেই ছোট্ট সন্তানকে নিয়ে খারাপ পথে রাখতে চায়, হুমকি দেয় আমি যদি ওদের বিরুদ্ধে চলি তাহলে রোহিণীর মতো আমারও জীবনকে শেষ করে দিবে। ভয় পাইনি, কারণ মিনারকে হারিয়ে ফেলি অনেকটাই শেষ হয়ে যাই, কিন্তু আমার পেট কেটে যে সন্তান আমি জন্ম দেই তাকে তো মারতে পারি না। আমি মা বলেই আমি নোংরা পথে চোখ দেই। আমার কষ্ট বুঝবে না তো তোমরা, একজন মাই বুঝতে পারবে। সবাই মালিনীর দিকে চেয়ে চোখের পানি ফেলে। মায়া নিভে আসা চোখেই বলেই দেয়, মাকে পালাতেও সাহায্য করেছিল, আমি নিজ হাতে তাকেই শাস্তি দেই। এত বড় ভুল করেছি আমি, আমার নিজেরই এবার শাস্তি প্রয়োজন। রাজ মায়ের মুখে আলতো চাপড় মেরে বলে, এখন নিজেকে শাস্তি দেওয়ার কথা ভাবছো কেন? তোমাদের কারোর কিছুই হবে না। হাসপাতালে নিয়ে যাবো এখনই। মালিনী রাজের কথা শুনে বলে, নিজেকে শাস্তি দিও না মায়া, আমি বুঝি তোমার কষ্ট, আমি এতে কষ্ট পাই না, কিন্তু আমি বুঝেছি আমি বেঁচে থাকা মানে আমার মাধ্যমে আরো অঘটন ঘটতে পারা। মায়াও এবার হাঁসফাঁস করছে, পাগলামি করছে মায়া। মালিনীর কথা শুনে নিজেকে পাগল পাগল লাগছে মায়ার। না জেনে কত বড় ভুল করতে নিয়েছিল ভাবছে। রাজ চিৎকার করে বলে, দ্রুত ওনাকে হাসপাতালে নিয়ে যাও, আর 1 বোতল পানি আনো। পিয়াস পানির বোতল দিতেই মায়ের মাথায় পানি দেয় রাজ, কিন্তু মায়া শান্ত হয় না। একসময় জ্ঞান হারালো মায়া। অনুশোচনা হচ্ছে তার আজ। হাসপাতালে নিয়ে আসা হলো দুজনকে। মালিনীর দিকে তাকাতেই আজ কষ্ট হচ্ছে মাহমুদ সর্দারের। তারা দুজনেই ছিলেন পরিস্থিতির শিকার, যার কারণে দুজনের কেউই দুজনকে বুঝে উঠতে পারেননি। ভালোবাসা থাকতে থাকতেই হয়েই যায়, কিন্তু দায়িত্ববোধ জাগ্রত হয় না দুজনের মধ্যে, যেটা বোঝানোর জন্য মাঝে মাঝে উল্টো দিক দিয়ে বাবাকে খোঁচা দিয়ে বুঝিয়ে দিত। অপারেশন চলছে মালিনীর খানের। সবাই দাঁড়িয়ে
আছে আর আফসোস করছে। সিয়া কান্না করে যাচ্ছে একাধারে। মায়ার অবস্থা এতটাই খারাপ যে ডাক্তার জানালো প্রিমেচিওর বেবি হবে, মানে আজকেই সিজার করতে হবে। অলরেডি বাচ্চা নাড়াচাড়া তারা আন্দাজ করতে পারছে না। মায়ার শারীরিক অবস্থা অনেক খারাপ। যে পরিস্থিতিতে তার গর্ভে সন্তান আসে তাতে করে অনেক সময় রোগীর বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। রাত 12টার পর সিজারের জন্য তাগিদ দিতে থাকে সবাই। অন্যদিকে মালিনীর অপারেশন চলছে। মাহমুদ সর্দার আর রাজ দুজনেই নিরুপায় হয়ে বসে আছে। ডাক্তারের কথা মতো চলতে হবে তাদেরকে। ডাক্তার বের হলেন অপারেশন থিয়েটার থেকে, যেখানে মালিনীর অপারেশন চলছে। জানালেন, ইমিডিয়েটলি ব্লাড লাগবে আপনাদের, না হলে রোগীকে বাঁচানো সম্ভব নয়। সরি টু সে, এই ব্লাড আমাদের হাসপাতালে এখন নেই, আজকেই শেষ হয়েছে আর আসতে সময় লাগবে। মালিনীর রক্তের গ্রুপ তো বি নেগেটিভ, আমাদের কারো তো এমন নেই। ব্লাড ব্যাংক খুঁজে দেখতে হবে। এই রাতে পাওয়া সম্ভব হবে না। কেন? ব্লাড ব্যাংক থেকে আমরাই রক্ত নিয়ে থাকি। আগামী 1 সপ্তাহের মধ্যে বি নেগেটিভ রক্তে কালেক্ট অনেক কঠিন হয়ে যাবে বলে জানানো হয়েছে। আমাদের তো আগে ব্লাড সংগ্রহ করতে হয়, তারপর সেই ব্লাড কিছু টেস্ট আছে ভাইরাস জনিত সমস্যার কারণে আগে টেস্ট করে তারপর ওগুলো বিক্রির অনুমোদন দেওয়া হয়। রোগীর জন্য আমরা ঝুঁকি নিতে পারি না স্যার। আপনাদের কতক্ষণের মধ্যে রক্ত লাগবে? সেলাই শেষ হতে সময় নেবে 1 ঘন্টা। এর মধ্যেই আনতে পারলে আমরা নিজ দায়িত্বে বলতে পারবো রিস্ক কম। এছাড়া পেশেন্টের অবস্থা খুব খারাপ, ছুরির আঘাতে তার অনেক রক্ত বাইর হয়। এখন অনেক কষ্টে আমরা রক্ত পড়া বন্ধ করেছি, বাকিটা 1 ঘন্টার মধ্যেই করতে হবে। রাজ কল করে বীরকে জানায়। 1 ঘন্টার মধ্যে বি নেগেটিভ ব্লাড জোগাড় করবি, সে যে করেই হোক। অন্যদিকে মায়ের জন্য আসা গাইনোকোলজিস্ট এসে বলে, আপনাদের একটা সই লাগবে। কিসের সই? এই পেপারে লেখা আছে সিজারের পর পেশেন্টের কিছু হলে তার দায় হাসপাতালে নেই, সমস্ত দায়ভার পেশেন্টের বাড়ির, মানে সোজা তার স্বামী বা বাবা মার। পেশেন্টের কিছু হয়ে গেলে মানে কি? দেখুন স্যার, ওনার অবস্থা খুবই খারাপ। প্রিম্যাচিউর বেবি সবার হয় না, যার হয় তার বাচ্চা মরার ঝুঁকি থাকে। এছাড়া বেবি যে সুস্থ থাকবে এটারও গ্যারান্টি নেই। বাকিটা বুঝাতে নিবে তার আগেই রাজ রক্তিম চোখ তুলে ডাক্তারের দিকে চেয়ে উঠে দাঁড়ায়। ডাক্তারের গলা টিপে ধরে দেওয়ালের সাথে নিয়ে বলে, আমার বউ বাচ্চার যদি কিছু হয় তুই ডাক্তার এই পৃথিবীর আলো আর দেখতে পারবি না। দেখুন স্যার, এগুলো আমাদের হাতে নেই, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। রাজের চোখ লাল, হাতটা স্থির ডাক্তারের গলায়। সেই সমেত কাপা গলায় বলে, তোরা ডাক্তার না কষাই, আমার বউ মরবে না, আমার বাচ্চা মরবে না। যদি তুই আর একবার বলিস বাঁচবে না, তোর শ্বাস নিতে দেব না আমি। মাহমুদ সর্দার এসে দ্রুত রাজের হাত ছাড়িয়ে নিয়ে বলেন, পাগলামো করো না, শান্ত হও। আর কত শান্ত হব আমি? ধৈর্য ধরতে ধরতে আজ আমি ক্লান্ত। যার জন্য জীবনে সবকিছু বিলীন করে দেই, তার জীবনটাই নাকি আজ ঝুঁকিতে। আমি কাউকে ছাড়বো না আমার মায়াবতীর কিছু হলে। তোরা যেভাবেই হোক আমার মায়াবতীর রক্তিম চাহনি আমাকে আবার দেখার সুযোগ করে দিবি, না হলে তোদের শেষ নিঃশ্বাসের জন্য সময় গুনতে থাকবে। সিয়া কেঁপে উঠে বলে। এটাকে আদ্র ফিচেল হেসে জানায়, এটা এক অফুরন্ত ভালোবাসা হারানোর ভয়ে নিজের মস্তিষ্কের কাজ বন্ধ করে দেওয়া ব্যক্তি। জীবনটা এমনই হয় প্রেয়সী, তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে নিজের সুখ দুঃখের কথা ভুলে ভালোবাসাকে ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করো, তখন বুঝতে পারবে ওই ভালোবাসার ব্যক্তি চোখের সামনে থেকে হারিয়ে যেতে নিলে কেমন লাগে। রাজের বক্ষে হাত রেখে নিচে বসে পড়ে। বক্ষে খুব ব্যথা আজ তার, শূন্য হয়ে আছে বক্ষ। মায়াবতীকে প্রয়োজন তার, নেশা হয়েছে এই মায়াবতী তার জীবনে। এক হাত মাহমুদ সর্দারের পায়ের উপর, অবশ হয়ে আছে যেন, মাথা কাজ করছে না। তার বউয়ের মৃত্যুর সম্ভাবনা দেখিয়ে একটা কাগজ নিয়ে তাতে সই দিয়ে রাখতে বলছে। এটা মানা তার জন্য কতটা যন্ত্রণার, এটা এই মূর্খ সমাজ বুঝবে না। এরা মূর্খ, ভালোবাসার মূল্য বুঝতে না পারে এরা মূর্খ। রাজের অবস্থা দেখে সিয়া কান্না বাড়িয়ে দেয়। পিয়া শেষে রাজের পাশে দাঁড়ালো। মৌকে দেখে এসেছে মাত্র, কিছুক্ষণ পরপর মৌকে দেখতে যায়। মৌ কান্না জুড়ে দেয়। ওখানে এখন রুবি আছে, যারা আছে শাহানা পারভিনের কাছে। যারা যাওয়ার পরই আদ্র অপারেশন শেষ করে চলে আসে এখানে। বিমান খান ছুটে এসেছে মালিনীর খবর শুনে। এসেই প্রশ্ন করে, কি হয়েছে ওর? মাহমুদ সর্দার ব্যাপারটা গোপন রেখে জানান, ট্রমায় চলে যায়, তাই নিজের পেটে নিজেই ছুরি চালিয়ে দেয়।
আমি যতদূর বুঝলাম ওকে এই ট্রমা কেউ না কেউ দিচ্ছে, তাকে খুঁজতে হবে। বিভান খান শুকনো ঢোক গিলে বলেন, ডাক্তার কি জানালো? 1 ঘন্টার মধ্যে বি নেগেটিভ ব্লাড জোগাড় করতে হবে, না হলে মালিনীর রিস্ক হয়ে যাবে। ট্রমার সাথে এই আত্মহত্যার চেষ্টা করাটা কোনো ভালো লক্ষণ না, এতে কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। বি নেগেটিভ তো আমাদের বাবার ছিল। আমার আর বীরের এবি নেগেটিভ। বি নেগেটিভ পাওয়া তো অনেক কঠিন। ব্লাড ব্যাংকে গিয়ে দেখতে হবে। লাভ নেই, ডাক্তার জানিয়েছে এখানেও পাওয়া যাবে না। তাহলে উপায়? আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ, আপনারা চাইলে আমি সাহায্য করতে পারি। পিয়াসের কথা শুনে সবাই চোখ রাঙালো পিয়াসের দিকে, শুধু রাজ ব্যতীত। তার মাথা ঠিক নেই। আদ্র ভ্রুকুটি করে এগিয়ে এসে বলে, আমার সাথে চলো, ব্লাড টেস্ট করতে হবে। পিয়াস গেল সাথে। আদ্র একটি সিরিঞ্জ করে ব্লাড নেয়, সেই সাথে পিয়াসের মাথা থেকে না জানিয়ে গোপন একটি চুল নিল। অতঃপর পিয়াসকে অপেক্ষা করতে বলে নিজে গেল মালিনীর দিকে। অপারেশনের রুমে এসে আয়রাকে বলে, একটা চুল নাও ওনার মাথা থেকে। আয়রা অবাকের সাথে বলে, আমি বলেছি নাও। আয়রা নিল মালিনীর মাথা থেকে একটি চুল। আদ্র চুলটা আয়রার হাত থেকে নিয়ে দুটো চুল একটি ছোট্ট প্যাকেটে নিয়ে গেল টেস্ট করতে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, মিস্টার পিয়াস, আপনি পেশেন্টের ব্লাড দিতে পারবেন? আপনার ব্লাডে কোনো ভাইরাস বা সমস্যা নেই? পিয়াস সাহস করে গেল। মাহমুদ সর্দার বসে বসে দোয়া পাঠ করছেন। রাজের দিকে চোখ রাখতেই কেমন যেন গলার কাছে দলা পাকিয়ে এলো। ডাক্তার চলে গেছে মায়ার কাছে। তিনি নিজেই ভয়তে শেষ। মায়া মারা যাবে এটা তো বলেনি। বলেছিল মারা গেলে এর দায় হাসপাতালের না, এটা তো সমস্ত পেশেন্টের বাসায় বলে। এভাবে তো রিয়্যাক্ট করে না। মন্ত্রী বলেই কি সম্ভব? মায়ার সিজারের ব্যবস্থা করা হলো। একদিনে 4 জনের অপারেশন। একদিন বললে ভুল। মায়া ও মালিনীর অপারেশন চলছে 1:30টার দিকে। 12টার পর তারিখ পাল্টে যায়। তাহলে দিনও এক হলো কিভাবে? রাত সব জায়গায় টুকটুক করে দৌড়ে বেরিয়েছে। দখল তো তার উপর দিয়েই গেল। রোগী একজন যার জীবনের ঝুঁকি থাকে, কিন্তু যে রোগী টানে তার জীবন যেন মর্মর অবস্থা। এটা তারাই বুঝবে যারা রোগী টেনে বেড়ায়। মাহমুদ সর্দার ডান হাতে রাজের কাঁধে দিয়ে বলে, আল্লাহর উপর ভরসা রাখো। সব সময় ভরসা আছে আমার, কিন্তু হারানোর ভয় আসলেই বুকের মধ্যে ব্যথা জাগে। এই ব্যথা যে কেউ কমাতে পারে না বাবা। মাহমুদ সর্দার হাতটা স্থির রাখলেন রাজের কাঁধের উপর। ঘন্টা 1.5 পর ডাক্তার এলো ফুটফুটে শিশু নিয়ে। খুবই ছোট নরম দেহ। পিয়াসের ছেলের থেকেও এর দেহটা ছোট, আর ধরলেই লাল রক্ত জমাট হয়ে থাকে। এই মাত্র নার্স যখন পরিষ্কার করে তখন বাচ্চাটার কান্নায় ঘর ভরে যায়। পরিষ্কারের পর বাচ্চাটার গায়ে মুছতে নিলে জায়গায় জায়গায় লাল হয়ে ওঠে। ডাক্তার এসে কাঁপা কাঁপা গলায় জানায়, ছেলে সন্তান হয়েছে আপনাদের? রাজ উস্কো খুস্কো চাহনি নিয়ে এগিয়ে এলো। ডাক্তার ভয়তে একটু পিছিয়ে যায়। রাজ এসে শুকনো গলায় কাশি দিয়ে প্রশ্ন ছুড়ে, বাচ্চার মা কেমন আছে? উনি সুস্থ আছেন। স্যালাইন দিয়ে রেখেছি আমরা। 3 দিন স্যালাইনের উপর দিয়ে চলতে হবে। আশা করি সুস্থ হবেন। বাচ্চাকে আইসিইউতে রাখা হবে কিছুদিন, আনুমানিক 3-4 সপ্তাহ। কেন? অবস্থা ভালো না। আইসিইউতে থাকলে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে এবং বাচ্চাও সুস্থ থাকবে। রাজ পাল্টা কথা না বলে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে কপালে চুমু খায়। ডাক্তার ভয়তে বলতেও পারল না বাবুকে চুমু খেতে নেই, ওদের স্কিন সেন্সিটিভ। ঠোঁটে যে ব্যাকটেরিয়া থাকে এতে বাচ্চার স্কিনে ক্ষতি হবে। ভয়ে কথাগুলো গলায় আটকে আছে। রাজ আজান দিল বাচ্চাটার কানে। বাচ্চাকে দেখে মাহমুদ সর্দারের কাছে এসে বলে, আমার জুনিয়রকে কোলে নেবে না বাবা? মাহমুদ সর্দার ফিচেল হেসে চোখের পানি মুছে বলেন, নিজের নাতিকে আবার নিব না। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে দেখতে থাকেন। রাজ বাচ্চাটার মুখটা স্থির নয়নে দেখে বলে, আর আমার মায়াবতীর নামের সাথে মিল রেখে ওর নাম দিব মেহরাজ। স্বামীর রাজের জুনিয়র মেহরাজ সর্দার। ও সুস্থ হলেই আকিকা দিব ইনশাআল্লাহ। রাজ একটু হেসে পিছনে ঘুরে বলে, মায়াবতীকে দেখা যাবে? এখন ওনার সেন্স নেই। 6 ঘন্টা পর্যাপ্ত ঘুমানোর প্রয়োজন। আপনি চাইলে এমনি দেখা করতে পারবেন, কিন্তু তার ঘুমের বিরক্ত করবেন না প্লিজ। রাজ চলে যায় মায়ার কাছে।
মায়াকে দেখে রাজ পাশে বসে বলে, আমাদের বাচ্চাটা কিন্তু এক কিক দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। কাল কিক দিয়ে আজ পৃথিবীতে এসেছে। ভাবা যায় কত ফাস্ট আমার ছেলেটা। বাবা তাকে আনতে প্রসেসিং দেরি করলেও সে কিন্তু আগে আগেই চলে আসে। কি অধৈর্য ছেলে হলো আমাদের। বলে এক চিলতে হাসি দেয় রাজ। মায়ার কপালে চুমু দিয়ে মায়ার নিভু চোখ দুটো দেখে বলে, বেয়াই মায়াবতী, তোমাকে এভাবে নিশ্চুপ মানায় না। তুমি আমার সামনে হিংস্রবতী হয়ে ঘুরবে। আমি তোমাকে রাগিয়ে দিব। তোমাকে রাগিয়ে দিতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমার এই মায়াবী রূপে হিংস্র চাহনি আমি বড্ড ভালোবাসি। নাক টেনে কথা বলে বাইরে আসে রাজ। মায়া ঘুমে আচ্ছন্ন। বাইরে আসতেই শুনতে পায় মালিনীর অপারেশন সাকসেসফুল হয়েছে, পিয়াসকে কিছু খেতে দেওয়া হয়েছে। রাজ সব শুনে শান্তিতে নিঃশ্বাস নেয়। আদ্র আসতেই রাজ ধীর কণ্ঠে বলে, ছোট মায়ের কি অবস্থা? অলোকে সোনালি লাশ এখন মর্গে। খুব আস্তে আস্তে আদ্র একবার তাকালো বিভান খানের দিকে, তারপর বলে, আমার সাথে একটু ক্যান্টিনে চলো, ইম্পর্টেন্ট কথা আছে। রাজ প্রকুচকে গেল আদ্রর সাথে। ক্যান্টিনে এসে বসে দুজনে। আদ্র নিজের হাতে থাকা কাগজ এগিয়ে দেয় রাজের নিকট। রাজ প্রকুচকে বলে, এটা কি? ডিএনএ টেস্ট। রাজের সন্দেহ হয়, কিছু না বুঝে বলে, এখন আবার কার টেস্ট করা হলো? দেখো তুমি নিজের চোখে। রাজ টেস্ট দেখে, পজিটিভ লেখা আছে। সেই সাথে নাম দেখে অবাক। আশ্চর্য হয়ে আদ্রের দিকে তাকাতেই আদ্র বলে, পিয়াস আমাদের সর্দার মহলের একটা অংশ। মাহমুদ সর্দার ও মালিনী খানের বায়োলজিক্যাল সন্তান। দরজার কাছে দাঁড়াতেই কথাটা শুনতে পায় পিয়াস। পা থমকে গেল। ক্যান্টিনে বসে খাচ্ছিল সে। কেবিনে বসে খেতে কষ্ট হয়। কেমন যেন মেডিসিনের গন্ধ নাকে আসে, তাই খাওয়ার রুচি পায় না। খাবার শেষ করে উঠে দরজার কাছে দাঁড়াতেই নিজের নামে কিছু শুনে চমকে গেল। রাজ বলে উঠে, তাহলে উনি যে বলল বিভান খান তার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়, আর পিয়াস নিজেও তো বস্তিতে থাকতো। এটা জানা যাবে গভীরে তদন্ত করলে। পিয়াসের মনে পড়ে ওর বস্তিতে থাকা বাবা মারা যাওয়ার সময় জানায় সে তাদের আপন সন্তান না। রাস্তায় কুড়িয়ে পায় পিয়াসকে। 5 কি 6 বছরের বাচ্চাকে ফুটপাতে পেয়ে নিজেদের কাছে নিয়ে যায় তারা। তাহলে কি পিয়াস মালিনীর সন্তান? তার মানে বিভান খান পিয়াসকে নিয়ে যাওয়ার পর কোনো একভাবে বস্তিতে চলে যায়। হ্যাঁ, তাই হয়। পিয়াসের জন্মের পর সোনালি কিডন্যাপ করে পিয়াসকে। বিভান খানের কথাতেই সব করে, কারণ মালিনী ওই সময় সোনালির মুখোশ উন্মোচন করতে চাইতো। প্রথমেই মালিনী খারাপ থাকে না। যখন গর্ভাবস্থায় বিভান খানের ব্যাপারে জানতে পারে, তখনই ওদের নিয়ে অ্যাকশন নিতে চায় মালিনী। কিন্তু সোনালি রোড অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। ভাগ্য ভালো থাকার কারণে মালিনী ও সন্তান দুজনেই বেঁচে যায়। কিন্তু আচমকা ঘটনার কারণে কোনো গার্ড ছাড়াই মাহমুদ সর্দার হাসপাতালে এসেছিল মালিনীকে নিয়ে। এই সুযোগ বুঝে সোনালি সব করে। পরে ব্ল্যাকমেলের শিকার হয় মালিনী। শাহানা পারভিনের সাথে বিয়ে হয় মোহন সর্দারের। এটাতে সোনালি রেগে যায়। প্ল্যান করে মিহিরকে মোহন সর্দারের ছেলে বলে চলে আসে এই বাড়িতে। তবে তার আগে রাজকে সরাতে হবে, তাই বিভান খানের ভালো ভালো কথাতে রাজকে লন্ডন নিয়ে পড়াশোনা করানো হয়। সবকিছুই তাদের প্ল্যান ছিল, আর শিকার হয়েছিল মালিনী। গোপনে শাহানা পারভিনকে পালাতে কতবার চেষ্টা করে, কিন্তু সোনালির শকুনি চাহনির কাছে প্রায়ই ধরা পড়তো। বাইরে এসে পিয়াস ভাবছে ওই সময় মালিনী বলেছিল, ওরা আমাদের সেই ছোট্ট সন্তানকে নিয়ে খারাপ পথে রাখতে চায়, হুমকি দেয় আমি যদি ওদের বিরুদ্ধে চলি তাহলে রোহিণীর মতো আমারও জীবনকে শেষ করে দিবে। ভয় পাইনি, কারণ মিনারকে হারিয়ে আমি অনেকটাই শেষ হয়ে যাই। কিন্তু আমার পেট কেটে যে সন্তান আমি জন্ম দেই তাকে তো মারতে পারি না। আমি মা বলেই আমি নোংরা পথে চোখ দিই। আমার কষ্ট বুঝবে না তোমরা, একজন মাই বুঝতে পারে। মাটিতে হাঁটু গেড়ে বসে খোলা আকাশের দিকে চোখ রেখে চিৎকার দিয়ে কান্না করে পিয়াস। সকালবেলা যারা ঘুমের মধ্যে কিছু শব্দ পায়, চোখটা মেলে দেখে বীর তার পাশে বসে আছে। যারার মাথার কাছে গ্লাস, ওটা নিয়েই নিয়েছিল বীর। যারা সোফায় ঘুমিয়েছে রাতে। শাহানা পারভিনের বিছানার পাশে সোফা। বীর জারার পায়ের কাছে বসেছে। বীরকে দেখে উঠে বসে হামি তুলে বলে, তুমি কখন এসেছো? মাত্রই আসলাম। ব্লাড জোগাড় করেছিলে? করতে পারিনি, কিন্তু তার আগে ব্লাড জোগাড় হয়। কিভাবে? পিয়াস ব্লাড দেয় এবং আদ্র সন্দেহ করে ডিএনএ টেস্ট করে দেখে পিয়াস সেই সন্তান যাকে ফুপু
এতগুলো বছর ধরে খুঁজেছিল। তার মানে আন্টির অপেক্ষার প্রহর শেষ। হুম, কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ফুপুর উপর। ব্যাপারটা না শেষমেশে সব ঠিক হলো। তুমি কিছু খাবে? তুমি রাতে কিছু খেয়েছো? হ্যাঁ, এখন বসো, আমি খাবার আনছি। বীর মাথা উপর নিচ করে। যারা উঠে যেতে নিলে বীর হাতটা ধরে নেয়। যারা পিছনে ঘুরতেই বীর বলে, না খেয়েও কেন মিথ্যা বললে? বীর, আমাকে ছাড়া খেতে ইচ্ছে করে না বললেই তো হয়। একবারও কি বলা যায় না ভালোবাসি বীর তোমাকে? যারা চুপ করে গেল। বীরের মুখে হাহাকার জনিত হাসি। তোমার কাছ থেকে ভালোবাসা পেতে হয়তো আমাকে মৃত্যুর দুয়ারে যেতে হবে। এমনটা না বীর। যাও খাবার আনো, একসাথে খাবো। যারা চলে গেল। বীর সামনে তাকালো। শাহানা পারভিনের দিকে চোখ রেখে বলে, আপনার 2 মেয়ের একদিনে বাবু হয়ে গেল আন্টি। আমি তো একসাথে 2 জনের মামা হলাম। আমার সেই 2টো বোন, যাদেরকে নিজের বোনের স্থানে জায়গা দিয়েছিলাম, গুটি গুটি পায়ে হাঁটা, মৌ অগ্নি দৃষ্টি দিয়ে নিজেকে বেড়ে ওঠানো সেই ছোট্ট মায়া, আজ দুজনেই মা হয়ে গেল। আপনি একদিনে 2 মেয়ের থেকে নানি হবার সুখবর পেলেন। এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, একসাথে সবাই আনন্দ করব। শাহানা পারভিন একটু নড়ে উঠল। আজ তার ঠোঁট হুট করেই প্রসারিত হলো। হাতটা নড়ে উপরে উঠেছে। চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আজ বেশ ভালোই নড়ছেন তিনি। বীর এগিয়ে এসে বলে, কিছু বলবেন আন্টি? শাহানা পারভিন গাল হা করে নিঃশ্বাস নিলেন। কিছু বলতে চাইলেও বলতে পারছেন না। হয়তো শুরুতেই এত উন্নত হবে না, ধীরে ধীরে কথা বলতে পারবে। বীর কল করে জানালো আদ্রকে। যারা খাবার নিয়ে এসে বলে, কি হলো? আন্টি মুভ করছেন। ও, কাল রাত থেকে এমন করছে। একটু একটু করে সুস্থ হবেন। নার্স আছে পাশের রুমে, চিন্তা করতে হবে না এখন। প্লেটে খাবার বেড়ে বীরের সামনে রেখে বলে, তেমন কিছুই নেই এখানে, যা আছে সব রোগীদের হেলথের জন্য। এগুলোই খাওয়া আপাতত। বীর খাবারের দিকে চোখ রেখে দেখে প্লেটে ডিম পোস্ট আর পাউরুটি দিয়ে জেলি। হাতে একটা পাউরুটি নিয়ে সারার দিকে এগিয়ে দিল বীর। যারা কিছুক্ষণ চেয়ে থেকে গালে নিল খাবারটা। সকালবেলা মোয়ের কাছে এসেছে রাজ। ওদের বাবুকে একবার দেখে আবারও মায়ার কাছে যাবে। মাহমুদ সর্দার হাসপাতালে নেই, বিমান খানের সাথে বেরিয়েছে। তাই পিয়াসের ব্যাপারে কাউকে জানানো হয়নি। মায়া একবার উঠেছিল ঘুম থেকে, কিন্তু পাগলামি করার কারণে আবারও ঘুমের ইনজেক্ট দেওয়া হয়। মৌ চেয়ে আছে নিজের বাচ্চার দিকে। মায়ার ব্যাপারে জানতে পেরে খুব খুশি। বলতে গেলে একই দিনে 2 বোনের বাবু হলো। বাচ্চার নাম ঠিক করেনি মৌ। পিয়াস আসলেই ঠিক করা হবে। রাজ ভিতরে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে বলে। মৌ হাস্যোজ্জ্বল মুখে বলে, ও তো কালকেই মালিনী আন্টিকে ব্লাড দিতে গেল, আর আসেনি। কি বলো? ওকে কিছু খাবার খাইয়েই তো পাঠানোর কথা। না, জিজুও আসেনি রাতে। আর কেন, কিছু হয়েছে? আমি রাতে ওর খোঁজ করি, কিছু কথা ছিল তাই। শুনি কিছু ফল আর জুস খেয়েই চলে আসে। বাবুকে নিয়ে খেলা করার তাড়াহুড়ো নাকি বেশি। কাল তো আমাদের জন্য পারুনি নিজের সন্তানকে সময় দিতে, তাই নাকি ছটফট করেছে। তাহলে গেল কোথায়? বাড়িতে তো যাওয়ার কথা না জিজু। ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। রাজ পেরিয়ে কল দেয় পিয়াসের কাছে। রিং হচ্ছে কিন্তু ধরছে না। রাজ আরেকটু এগিয়ে গিয়ে মায়ের কাছে যাবে, তখন দূর থেকে একজন আয়া বলে, ক্যান্টিন পরিষ্কার করার সময় এই ফল আর জুসের বোতল দেখলাম। এতগুলো ফল কেউ রেখে যায়? টাকার কি কোনো মূল্য করে না এরা? আরেকজন বলে, বড়লোক বাড়ির লোকজন ওরা। মন্ত্রীর বাড়ির 3 জন হাসপাতালে ভর্তি। এগুলো যার খাবার সে তো কেবিনে বসে খাবে না বলে ক্যান্টিনে গেল। এগুলো নিয়ে আসার সময় নিয়ে যায়নি হয়তো। আমরাই খাই, চলো। দুজনে চলে গেল। পিয়াস খাবারগুলো রেখে চলে যেতে নেয়, কিন্তু যখন মনে পড়ে ওগুলো নিতে হবে, পিছনে ফিরতেই শুনতে পায় রাজ আর আদ্রর কথা। এগুলো শোনার পর মনটা বিষিয়ে গেল। এক মনে হেঁটে বাইরে চলে আসে। নিজেও জানে না ঠিক করেছে কিনা বউ বাচ্চাকে দেখে আসাটা। তার কাছে তখন ওটাই ভালো লাগছিল। একটু একা থাকা, একটু নীরবে কান্না করা। সবার সামনে সম্ভব হয় না এভাবে থাকাটা। রাজ ওদের কথা শুনেও তেমন মাথা না ঘামিয়ে চলে যায় মায়ার কাছে। মায়া মাত্র উঠেছে, নার্স ওকে ফ্রেশ করে দিল। রাজকে দেখে বলে, শাশুমার অবস্থা কি?
তুমি ঠিক আছো এখন? হ্যাঁ, আমি জানতে চাই মা, আপনার আমার শাশুমা কেমন আছে? ওনারা ভালোই আছে, কিন্তু ওনার সুস্থ হতে সময় লাগবে। আমাদের বাচ্চাকে এনআইসিইউতে নিয়েছে শুনলাম। আপনি কি ওকে কোলে নিয়েছিলেন মন্ত্রী মশাই? আদর করছি, এমনকি কানে আজান দিয়ে বলেছি আমার মেহরাজ সর্দার। মৌয়ের কি অবস্থা? ভালোই আছে। আপনার মনটা খুব খারাপ? কই না, এমনি টায়ার্ড লাগছে শুধু। আমাকে বলুন মন্ত্রী মশাই। মায়াবতী, আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছি। হারিয়ে যাওয়া ভাই মানে শাশুমা যে সন্তান হারিয়েছে তার কথা বলছেন? হুম। কোথায়? এতগুলো বছর ধরে আমাদের সাথেই ছিল, এখনো আছে। মজার ব্যাপার হলো আমি তাকে আমার সব থেকে কাছের বলে সম্মান করি। কি ভাগ্য তার! এক পরিবারে হয়েও আমরা অচেনা ছিলাম। সম্পর্কটা ছিল ভিন্ন, কিন্তু দেখা হতো, কথা হতো প্রতিনিয়ত। কার কথা বলছেন? রাজ একটু হেসে বলে। আজ থেকে মৌ শুধু আমার বোন না, তোমার যা হয়। মায়া চোখটা আওড়ালো রাজের মুখের দিকে, কিছুক্ষণ ভেবে বলে, তার মানে আপনার পিউ বেবি আপনার ভাই? আমার ভাই, যাকে কিনা আমি বেবি বলে নিজের মনের সব কথা শেয়ার করি, আবার বিপদে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। মায়া একগাল হেসে বলে, কোথায় সে? এটা নিয়ে তো আমাদের সেলিব্রেশন করা উচিত। রাতেই সবাইকে জানাতাম, কিন্তু উনি অজ্ঞান হয়ে আছেন। বাবা আছে মামার সাথে, আর আমি ভেবেছিলাম রাতে পিউ বেবি তার বেবির সাথে খেলা করছে। এখন বিরক্ত না করি, সকালে জানাবো সবাইকে, তারপর হাসপাতালে ধুমধাম অনুষ্ঠান হবে। মায়া রাজের কথার সাথে তাল মিলিয়ে মাথা নাড়িয়ে বলে, এখনো আপনার পিউ বেবি? সম্পর্ক বদলেছে, শুধু ভালোবাসার জায়গাটা না। আচ্ছা, তারপর কোথায় গেলে আপনার পিউ বেবি হারিয়ে যাওয়া ভাই? কোথায় যে গেল জানালো না। আমি তো আদ্রর সাথে ক্যান্টিনে ছিলাম। মূলত পিউ বেবি ব্লাড দেয় ওনাকে, তাই আদ্র এই সুযোগে একটা ডিএনএ টেস্ট করে। ও, আরও একটা সন্দেহ আছে। পিউ বেবির বাবুর সাথে বাবার হাতের একটা জন্মদাগ মিলেছে, যেটা আদ্র দেখে ফেলে। তাই ডিএনএ টেস্ট করে দেখে ম্যাচ করেছে। আমিও কিছুক্ষণ ভাবতে ভাবতে ওখানে কিছু সময় কাটাই। এখানে এসে শুনি ও চলে গেছে। তারপর তুমি পাগলামো করছিলে একটু, তোমাকে সময় দিলাম। সকালবেলা মোয়ের কাছে গেলাম, শুনি সারা রাত পিউ বেবি ছিল না নাকি। ওদিকে আয়ারা বলা বলি করছিল ক্যান্টিনে গেছিল খাবার খেতে, ওখানে খাবার রেখে চলে যায় কোথাও। মায়া প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনে বলে, আপনি বলতে চাইছেন কাল রাতেই ক্যান্টিনে খাবার খেয়েই বেরিয়ে যায় পিয়াস? এক মিনিট, ক্যান্টিনে তো আপনি আর ডক্টর আদ্র ছিলেন, তাহলে কি কোনোভাবে ও আপনাদের কনভারসেশন শুনেছে? রাজ সন্দিহান হয়ে বলে, এটা তো ভেবে দেখিনি। এখন ভাবুন। না না, আর ভাবতে হবে না, এমনটাই কিছু হবে মন্ত্রীমশাই। আপনি একটা কাজ করুন, জিপিএস আছে না পিয়াসের, ওইটাই লোকেশন দেখে ওর কাছে যান। আপনি খুব ভালো করে ওকে আগলে নিতে পারবেন। ওর এই সময়টা ভালো যাবে না, ওর মধ্যেও কষ্ট বাড়বে। আপনি ওর মন ভালো করে দিন। তুমি তাহলে বিশ্রাম নাও, আমি আসছি এখনই। আচ্ছা, যান। রাজ দৌড়ে চলে গেল নিচে। নিজের গাড়িতে উঠে লোকেশন অনুযায়ী খুঁজতে থাকে পিয়াসকে। গাড়ি নিয়ে মুখে হাসি ফুটিয়ে বলে, আবে পিউ বেবি, অভিমান করে কোথায় যাবি? তোর ভাই আসছে তোর মান ভাঙাতে। গাড়ি চালাতে চালাতে একটা বড় ফাঁকা মাঠের পাশে এসে লোকেশন মিলল। গাড়ি থামালো রাজ। সামনে থেকে দূরবীন নিয়ে মাঠের দিকে চোখ স্থির রাখলো। দূরের মাটিতে শুয়ে থাকা এক যুবককে দেখা গেল। চোখ খোলা নাকি মেলে রাখা বোঝা গেল না। রাজ জানে এটা তার সেই ভাই। মৃদু হেসে দৌড়ে চলে গেল সেদিকে। মনের মধ্যে একবারও দ্বিধা কাজ করলো না যে একজন মন্ত্রী দৌড়ে সাধারণ একটা পরিবেশে আসছে। সাদা পাঞ্জাবি ঘামতে থাকে। গাড়িতে এসি ছিল। গাড়ি থেকে বের হতে গায়ে গরম বাতাস আসে, আর কিছুক্ষণ পরেই ঘেমে যায়। শুয়ে থাকা পিয়াসের পাশে এসে বসে। খোলা নীল আকাশটার দিকে চোখ স্থির আছে পিয়াসের। পাশে রাজ বসতেই চোখ রাখে সেদিকে। কিছু বলতে নিবে, রাজ বলে, অল্পতেই ভেঙে পড়ে যদি পরিস্থিতির মুখোমুখি না হতে চাও, তবে একদিন নিজেকে হারিয়ে ফেলবে এই ধরনের বুকে। স্যার, আমি আসলে বউ বাচ্চা রেখে বাইরে আসার সাহস হয় কিভাবে তোমার? বাচ্চাকে সময় দিবে বলেই তো ওই রাতে 6 ঘন্টার স্যালাইন না নিয়ে অল্প কিছু খেয়ে বেরিয়েছো। তাহলে আমাকে মিথ্যে বলে তুমি এখানে একা একা কেন প্রকৃতি বিলাস করবে? এত বড় ধোঁকা আমাকে দিতে পারো না তুমি পিউ বেবি। পিয়াস কথা বলতে পারলো না। রাজ জানালো, আমার একমাত্র শাড়ি তোমার জন্য দুশ্চিন্তা করে পাগল প্রায়। বাচ্চাটাও তো বাবার জন্য অপেক্ষা করছে। নিজের জন্ম পরিচয় পেয়ে দুজনের দায়িত্ব ভুলে গেলে।
পিয়াস হাঁ হয়ে আছে। রাজ জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, এই পৃথিবীতে মানুষ কিছু না কিছু একটা তো হারাবেই। এটা কেমন যেন একটা রহস্যময় ব্যাপার। আমরা যাকেই প্রশ্ন ছুড়ে দিব এই বলে যে তুমি কি হারিয়েছো, সেই কিন্তু 1 সেকেন্ড সময় ব্যয় করবে না নিজের হারিয়ে যাওয়া কোনো মুহূর্ত বা জিনিস প্রকাশ করতে। রাজের কপাল বেয়ে ঘাম রাজের কপাল বেয়ে রাজের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। বুড়ো আঙ্গুল দিয়ে ঘামগুলো একপাশে এনে হাতটা ছাড়া দিল। রুমাল আনেনি সে। রাজ আবারও বলে, আমি আমার নামের পাশে সর্দার উল্লেখ করে কাউকে বলি না, এর কারণ তো তুমি জানোই। তোমার কি মনে হয় আমার বংশের এই একটা নামই যথেষ্ট আমাকে সফল করতে? আর্দ্র, রুদ্র, আমার মায়াবতী, এরা কেউ কিন্তু নামের পাশে সর্দার নিয়ে ঘোরেনি। আমাকে দাদুর বানানো জন্ম নিবন্ধনের জন্য সার্টিফিকেটে ওটাই নিয়ে চলতে হয়েছে, কিন্তু আমার নাম কেউ জিজ্ঞাসা করলে আমি বলি আমার শাহমীর রাজ। সর্দার বললেই যে আমি সর্দারের মতো চলতে পারবো এমন না। নিজেকে সফল করতে মনোবল, শক্তির প্রয়োজন, আরেকটা আশার হাত, যেটা আমি অনেক আগেই তোমাকে দিয়েছি। তোমার বাবাই তো দিয়েছে এই সুযোগ, মনে আছে তো সেই দিনের কথাটা? যেদিন বাবা আমার কাছে তোমাকে এনে বলে এই ছেলেটার মধ্যে অনেক মেধা, এই ছেলেটা পড়াশোনা করতে চায়, তুমি ওকে তোমার রাজনীতির সাথে রেখে ওকে পড়াশোনা করার সুযোগ দাও। আমি বাবার কথাতেই তোমার অভিজ্ঞতা দেখে রাজি হই। ভালো করে দেখো, না চিনেও কিন্তু একজন বাবা তার সন্তানকে অন্যভাবে বিশ্বাস করে। তুমি এই সব কিছু ভুলে জাস্ট একটা ব্যাপার যেটা তোমার জীবন থেকে অনেক আগে হারিয়েছে সেটা নিয়ে আহাজারি করছো। এতগুলো বছর ধরে গড়ে তোলা সফলতা নিয়ে কি তাহলে তোমার মধ্যে কোনো ভালো লাগা কাজ করে না? নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়াতে কি তোমার সম্মানবোধ যোগায় না? ভেবে দেখো একবার এগুলো। পরিবারের সহায়তায় বেড়ে ওঠাতে বেশি আনন্দ, নাকি নিজ যোগ্যতায় নিজের জন্য সততার সাথে বেড়ে ওঠা বেশি আনন্দের? তুমি জগৎ চিনেছো, এটা একটা আলাদা অনুভূতি তোমার জীবনের। তুমি মিহিরের মতো হওনি, বরং তুমি আমার মতো হয়েছো। শাহমীর রাজ খুব বেশি খুশি তার ভাই তার মতো হয়েছে। যেমনটা আদ্র, রুদ্র, ঠিক তেমনটা আমার আরেক ভাই। বংশ পরিচয় বড় কথা নয়, বড় কথা নিজের যোগ্যতায় কিছু অর্জন করা। আমি চাই তুমি সেই যোগ্যতায় সবার সামনে মাথা উঁচু করে বাঁচো। আমি খুব খুব আনন্দিত তোমাকে আমার ভাইয়ের জায়গায় পেয়ে। পিয়াস কান্না করে দিল আবারও। এবার রাজের কাঁধে আপনা আপনি মাথা গেল তার। রাজ ঠোঁট প্রসারিত করে, আজকে তোমার জন্ম হয়নি পিউ বেবি, আজকে তোমার মাধ্যমে তোমার বাচ্চার জন্ম হয়েছে। তাই এই নাকে কান্না তোমার বাচ্চার মুখে মানাবে, তোমার মুখে না। পিয়াস মাথা উঁচু করে রাজের দিকে তাকালো। রাজ হো হো করে হেসে দেয়। নিজে আগে উঠে পিছনে ঝাড়া দিয়ে পাঞ্জাবি ঠিক করে পিয়াসকে নিয়ে গেল গাড়ির দিকে। 3 দিন পর মৌয়ের রিলিজ করা হলো। স্যালাইনের ব্যথা কমেছে অনেকটা, কিন্তু নড়াচড়া করা যাবে না। একটু নড়লেই নাকি সমস্যা। পিয়াস সবকিছু গুছিয়ে নেয়। মাহমুদ সর্দারের কাছে এখনো জানায়নি রাজের পরিকল্পনা ভিন্ন। মালিনী খানকে বাসায় নিয়ে একেবারে বাচ্চার নামের সাথে সর্দার রেখে অনুষ্ঠান করবে। বলতে গেলে সারপ্রাইজ। পিয়াস মৌকে আর বাচ্চাকে নিয়ে বের হতে নিলেই সিয়া দৌড়ে আসে রাজের কাছে। মায়াকে স্যুপ খাইয়ে দেয় রাজ। সিয়া দৌড়ে এসে বলে, ভাইয়া তো ভাবিকে নিয়ে বাসায় চলে যাচ্ছে, আমার কথাই শুনলো না। বলল সর্দার মহলে যাবে না, নিজের যোগ্যতায় নিজের বাড়িতে থাকবে। তুমি এবার থামাও ভাইয়াকে। স্যুপের বাটি পাশে রেখে রাজ বলে, এই বেটা কি শুরু করলো? বউ সামলাবো নাকি ভাই? মন্ত্রীমশাই। মায়ার ডাকে রাজ বলে, একটা কাজ করো, তোমরা আমার জন্য পাগলা গারদে জায়গাটা খালি করে রাখতে বলো। মন্ত্রী শাহমীর রাজ নিজের কাজ শেষ করে এসে পরিবারের চিপায় পড়ে কবে জানি পাগল হয়ে যায়। উফ, শুধু উল্টেপাল্টা কথা। যান গিয়ে আটকান, আমার দ্বারা সম্ভব হলে আগেই যেতাম। এই ক্যানোলা আমাকে আটকিয়ে দিচ্ছে। রাজ উঠে এলো। মাহমুদ সর্দার আছেন এখানে। পিয়াসের উদ্দেশ্যে বলেন, রাজ বলেছিল তোমাদের সুরক্ষার জন্য আমাদের বাড়িতে থাকতে। তুমি কয়েকদিন আমাদের বাড়িতেই থাকো। দরকার নেই, আমরা কিছু গার্ড রাখবো বাড়ির সামনে, তেমন কোনো সমস্যা হবে না। তুমি যেখানে মন চায় যাও, কিন্তু আমাদের বংশের নেক্সট জেনারেশনের বড় পুত্রকে নিয়ে যেতে পারবে না। এটা মন্ত্রী শাহমীর রাজ ও সর্দার বাড়ির বড় পুত্রের অর্ডার। মাহমুদ সর্দার ভ্রুকুচকে তাকালেন। পিয়াস আমতা আমতা করে। কিছু বলার আগে বরাবরের মতো রাজ আগেই বলে, ওর নাম কি রাখবে ভেবেছিলে মৌ? এই তো পিয়াসের নামের প্রথম অক্ষর দিয়ে প্রলয়। ওহ, প্রলয় সর্দার। প্রলয় সর্দার? মাহমুদ সর্দার বলে অবাক হলেন। বীর এসে দাঁড়ালো, সাথে আদ্র ও রুদ্র। আদ্র বলে, তুমি না সারপ্রাইজ রাখতে চেয়েছিলে, আজকে জানিয়ে দিচ্ছ? সিয়া এগিয়ে এসে বলে, ভাইয়া তো চলে যাচ্ছে,
কী সব নিজের যোগ্যতা থাকার ভূত চেপেছে মাথায় তার। এই ভূত আমি ওঝা ছাড়াই ছাড়িয়ে দেব। রাজ কথাটা বলতেই মাহমুদ সর্দার অতিষ্ঠ হয়ে বলেন, আরে হচ্ছটা কি? আরে বাবা, তোমার বড় নাতনিকে নিয়ে চলে যাচ্ছে তোমার ছোট ছেলে। ওই যে ওই হতচ্ছাড়া আমার পিউ বেবি, ওটাই তোমার হারিয়ে যাওয়া ছেলে, যে কিনা সারপ্রাইজ পার্টি করতে দিল না আমাকে। আসলে মোয়ের রিলিজ হয়েছে, আমাদের তো বাসায় যেতে হবে, আপনাদের বিরক্ত করতে চাইনি। রাজের কথা শুনে মাহমুদ সর্দার ছটকা খেলেও পিয়াসের দিকে তাকিয়েছিল। কিন্তু পিয়াস যখনই কথাটা বলে অমনি এগিয়ে এসে পিয়াসের কান মলা দিয়ে বলেন, এই যে হতচ্ছাড়া, আমার কাছ থেকে আমার নাতিকে নিয়ে যাওয়ার সাহস আছে কিভাবে? আমি কিন্তু উকিল, সোজা নাতিকে দূরে রাখার জন্য মামলা দিয়ে দিব। পিয়াস অবাক নয়নে চেয়ে আছে। মাহমুদ সর্দার জড়িয়ে ধরে বলেন, আমার আরেক রত্ন, যাকে আমার দুই নয়ন কতগুলো বছর ধরে খুঁজে বেড়াতো, আজ আমি তোকে আমার সাথে মিশে রাখবো। রাজ মৃদু হেসে বলে, এতে কি কমতি মোচন হবে বাবা? না হলেও প্রশান্তি মিলবে। সবাই হাসলো একসাথে। রুদ্র আফসোসের সাথে বলে, সবার তো সব হিসাব মিলেছে, আমারটাই কেন মিলছে না এখনো? হিয়া পাখি আসবে কবে? সর্দার মহলে বসে সমস্ত ফুটেজ পরখ করছে বিভান খান। তার কাছে খটকা লাগছে অনেক বিষয়েই। সোনালির বিষয়ে কোথাও কোনো খোঁজ পাচ্ছে না, এটাই দুশ্চিন্তার। ব্লু প্রিন্ট খুঁজতে গিয়ে সোনালি নিজেই উধাও। ব্যাপারটা সন্দেহজনক। অনেক ভেবে পৌরসভায় কল দিল বিভান খান। ও বাস থেকে ধরতেই তিনি তার পরিচয় দেন। সরকারি কর্মকর্তা হলেও বিভান খানের ক্ষমতার জোরে তারা সবকিছুতে সহযোগিতা করবে। বিভান খান জানায়, সর্দার মহল তৈরির সময় যে ব্লুপ্রিন্ট থাকে ওটার অরিজিনাল কপি উঠিয়ে দিতে পারবেন? কিছুক্ষণ ঘাটাঘাটির পর জানায়, দুঃখিত স্যার, অরিজিনাল কপি আর্কিটেক্ট নিজের কাছে রাখেন, কিন্তু তিনি মারা যাওয়ার কারণে ব্লুপ্রিন্ট আমরা দিতে পারছি না। হাত মুষ্টি করে বিভান খান রাগে গজগজ করতে করতে বলেন, আমি জানি বলেই তো সোজা তোর কাছে কল করেছি। আমার কাছে এই বাড়ির ব্লুপ্রিন্ট প্রয়োজন। আপনি ওই বাড়ির মালিকের কাছ থেকে কপি প্রিন্ট নিলেই তো পারবেন। এই বাড়ির মালিক ইজি ইজি আমাকে ব্লুপ্রিন্ট দেখাবে না, এমনকি মালিকের নিজের কাছেও ব্লুপ্রিন্ট নেই। আমাকে নতুন একটা প্রিন্ট বের করে দে। সময় লাগবে স্যার, উপকারে আসে যদি আপনি ওই বাড়ির একটি বিদ্যুৎ বিল বা ব্যাংকের লেনদেন করা কোনো কাগজ দেন। আমি ব্যাংকের করা কাগজ দিচ্ছি। বলেই কল কেটে সোনালির ঘরে যায়। মোহন সর্দার নেই সেখানে। ব্যাংকের লেনদেন করা কাগজ নিয়ে ছবি তুলে পাঠিয়ে দিল। ঘন্টা 2 পর কল আসলো বিভান খানের কাছে। ধরতেই জানায়, আমি কয়েকবার চেষ্টা করলাম প্রিন্ট ওঠানোর, কিন্তু ওটা এরর দেখাচ্ছে, এখানে কিছু গড়বড় আছে। কুচকে বিভান খান বলেন, ভালো করে দেখে জানা। কিছুক্ষণ পর আবারও বলে, অ্যাকচুয়ালি স্যার, অরিজিনাল ব্লুপ্রিন্ট আপনাদের ওখানেই কেউ নিয়েছে, নাম মালিনী খান নামে, আজ থেকে ঠিক 17 বছর আগে। কপাল কুচকে বিভান খান বলেন, কি নাম? মালিনী খান সই আছে ওনার, সর্দার মহলের পুরনো কাগজে পাওয়া গেছে। বাড়ির মালিক শাহমীর রাজ আর মোহনা সর্দার দুজন ব্যক্তি, তাহলে মালিনী খান কিভাবে ব্লুপ্রিন্ট নিজে নেবে? বাড়ির মালিক শাহমীর রাজ হলেও তিনি তখন প্রাপ্তবয়স্ক ছিলেন না, তার অনুপস্থিতিতে তার বাবা মা এসবের দায়িত্বে থাকবেন। এজন্যই শাহমীর রাজের মা হিসাবে মালিনী খান ব্লুপ্রিন্ট নিয়েছেন। শাহমীর রাজের মায়ের নাম রোহিণী খান। বাট স্যার, মাহমুদ সর্দারের সেকেন্ড ওয়াইফ হিসাবে তিনিই তো শাহমীর রাজের লিগ্যাল গার্জিয়ান। ফোন কেটে দেয় বিভান খান। মাথা ছিঁড়ে আসছে রাগে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মালিনী খান যদি ব্লুপ্রিন্ট উঠিয়ে নিজের কাছে রাখে, তাহলে সেই ব্লুপ্রিন্ট কোথায়? এতদিন নিজের কাছে রাখলো কেন? সন্তান হারানোর ভয় কি ছিল না? ভাবতে ভাবতে মালিনীর ঘরে যায়। সুযোগ বুঝে লকার খুলে কিছু কাগজ ঘাটছে। না না, এখানেও তো ব্লুপ্রিন্ট নেই। সন্দেহের পরিমাণ বাড়লে তিনি চলে যান ফ্ল্যাশব্যাকে। 17 বছর আগে মালিনী খানকে একবার ধরেছিল সোনালি। শাহানা পারভিনকে পালাতে সহায়তা করে তাই। তাহলে কি ওই সময় শাহানা পারভিনের কাছে চলে যায় ব্লুপ্রিন্ট? এই মালিনী খান তাহলে ডাবল গেমিং করছিল। রাগে হিস করতে করতে আবারও ফুটেজ চেক করেন। এবার আইটি টেকনিশিয়ান দিয়ে চেক করান। কিছুক্ষণ দেখার পর লোকটি বলে, এখানে কিছু ফুটেজ ডিলিট করে দেওয়া আছে। হোয়াট?
জি স্যার, আমরা সময়ের সাথে মেলালে দেখতে পারি অধিকাংশ ফুটেজ ডিলিট করা। ইনফ্যাক্ট এটা সময়ের কাজ সময়ে করা হয়। কে করতে পারে? মালিনী একা এতটা? আজ ওর দিন শেষ। এর মাঝে খট করে একটি শব্দ আসে। বিমান খান শব্দ পেয়ে পিছনে ফিরে কাউকে দেখতে পায় না। কেউ তো ছিল, কোথায় গেল সে? কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় তাজ। মিহিরের মতো করে বলার চেষ্টা করে। রুবি আড়ালে আছে। বিমান খান বলেন, মালিনী আমাদেরকে ধোকা দিয়েছে। ব্লুপ্রিন্ট অনেক আগে উঠিয়ে ও সরিয়ে রেখেছে। ওই আসলে সোনালীকে গুম করে রেখেছে। মিহির, খুব সাবধানে খেলতে হবে এবার মালিনীকে আক্রমণ করতে হবে। রুবি ভিডিও করে পাঠালো মায়ার কাছে। মায়া ভাবছে মালিনীর সাথে কথা বলবে। ব্লু প্রিন্ট কোথায় এটা মালিনী এখন তাকে বলবে, কারণ মায়া যে আসল মোহনা। বীর এসেছে আজ খান বাড়িতে। বিভান খান ডেকেছে বীরকে। বাড়িতে ঢুকতেই বীর দেখে বিভান খান সোফায় বসে অপেক্ষা করছেন বীরের জন্য। বীর সামনাসামনি সোফায় বসে বলে, কি চাই তোমার? ছেলের সাথে কি বাবা একটু আলাদা সময় কাটাতে পারে না? বীরের চোখে গম্ভীরতা, কণ্ঠে বিতৃষ্ণা এনে বলে, বাবার মতো বাবা হলে সম্পর্ক সেভাবেই গড়ে তুলতাম। আফসোস তুমি না হয়েছো তোমার বাবার মতো, না হয়েছে তোমার ছেলের মনের মতো। দেখো বীর, আমি কিন্তু তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করি। আমার যা কিছু আছে সব তো ইন ফিউচার তোমার। আমি যা কমিয়েছি জীবনে তাতে এখন থেকে আরামায়েশে বসে খেতে পারবো বাবা। তোমার টাকার দরকার হবে না। তুমি জানো যারা মেয়েটা তোমাকে ব্যবহার করছে? জানি, কিন্তু কেন করছে এটা কি জানো বাবা? বিভান খান একটু কেসে উঠলেন, কিছু একটা ভেবে বললেন, যারার নজর খুব খারাপ। ও প্রথমে রাজকে বিয়ে করতে চাইতো, এখন তোমাকে টার্গেট করেছে। মেয়েটা একটা লোভী। বীর হাত কিচে বসে আছে আর শান্ত কণ্ঠে বলে, যারা যেমনই হোক আমার বউ। আমার বউকে আমি হ্যান্ডেল করতে জানি বাবা। তুমি ওর শ্বশুরের মতো, তাই বৌমাকে স্নেহ দিবে, বাদ বাকি আমি দেখে নিব। একটা বাজরি মেয়ের জন্য এনাফ। আমার বউকে বাজারি বলার অধিকার তোমার নেই। তোমার ভাগ্য ভালো তুমি আমার বাবা। বাইরে কেউ হলে তার টুটি আমি ছিঁড়ে ফেলতাম। তুমি আমাকে ধমকাচ্ছ সামান্য একটা ছোট লোকের জন্য? এই আরহাম খান বীরের বউ হবার যোগ্যতা সবাই রাখে না। যে রাখে সে সাধারণ কেউ নয়, তার ক্ষমতা ভিন্ন। যেটা তুমি দেখতে পাচ্ছ না, যাকে ছোট লোক বলছো, তারও কিন্তু আলাদা ক্ষমতা আছে। আই মাস্ট সে, তুমি হলে রাজের নেউটে, না হলে ওর মতো বউ পাগল হতে না। অবশ্য থাকোই তো রাজের বাম হাত হয়ে। রাজের বউকে কিনা নিজের কাছে যত্নে রাখতে হলো। বেশি দূর এগিয়েও না বাবা। আমার বউকে নিয়ে যা একটু বলেছ মানা যায়, কিন্তু রাজের বউকে নিয়ে বলার আগে তোমার ওর সম্পর্কে পিএইচডি করতে হবে। কোন বাহাদুরি সে শুনি? বীর ফিচেল হেসে বলে, সে এমন এক বাহাদুরি যে আসার পর পুরো সর্দার মহলের রূপ চেঞ্জ হয়ে গেল। মাই ফুট। আসল কথায় আসি, তুমি আমার রাস্তা থেকে সরে দাও। ব্রুকুটি করে বীর বলে, তোমার রাস্তা? আমার রাস্তা। এই যে তুমি রাজের সাথে মিলে ফর্মুলা নিয়ে একটা মিশনে আছো, এটাই আমার রাস্তার কাটা হয়ে দাঁড়িয়েছে। কী সব বলছো তুমি? আমি আর রাজ মিলে চেষ্টা করছি ফুপুর স্বপ্ন পূরণ করতে। বিদেশের ক্লায়েন্টের সাথে কথা হয়েছে। ওরা যদি আমাদের দেশের চাষের দিক থেকে কোনো ডেভেলপ দেখে তো রপ্তানি খুব ভালোভাবে হবে আমাদের। সেই সাথে আমাদের দেশে মানুষ স্বাস্থ্যকর খাবার খেয়ে বাঁচবে। তোমাকে দয়ার ভান্ডার হতে কে বলেছে? এটা আমার ফুপু, আমার দাদার স্বপ্ন। একজন কৃষি মন্ত্রী হিসেবে আমার দাদাই কিন্তু ফুপুকে এই আইডিয়া দেয়, যেটার জন্যই রাজ কৃষিমন্ত্রী আর আমি মাফিয়া জগৎ বেছে নিয়েছি। আজ বলছো আমি তোমার পথের কাঁটা? হ্যাঁ, কারণ ওই ফর্মুলা আমি দেশের বাইরে কোটি কোটি টাকায় সেল করতে পারবো। দেশের বুকেতে ফর্মুলা দিয়ে তোমার কি উন্নতি হবে শুনি? লন্ডনে এই ফর্মুলা দিলে নাম আসবে ছাতাটা খাও। আমাদের সমস্যা তো এখানেই। আমরা নিজেদের অধিক লাভের আশায় থেকে বাইরের সাথে ডিল করি যেন নাম ডাক হয়, কিন্তু দেশের উন্নত হয় না। ওই ফর্মুলা আমরা আবিষ্কার করে বাইরে সাপ্লাই করব, আবার ওদের থেকে পণ্য আমদানি করব। ব্যাপারটা আমাদের দেশের বিষয়েও আছে। ভেবে দেখো কত দরিদ্র মানুষ না খেয়ে আছে। খাবারে এতটাই বিষাক্ত ফর্মুলা থাকে যে মানুষ দুদিন পর পর অসুস্থ হয়ে পড়ে। এগুলো থামাতে হবে।
দেশ সেবার কাজ করি আমরা। মাফিয়া বলো বা মন্ত্রী, আমাদের উদ্দেশ্য একটাই, দেশের সেবা করা। তাই তুমি আমাদের পথের কাঁটা ভাবলেও ওপরাতে ব্যর্থ হবে, কারণ আমরা এবার মজবুত গ্যাং তৈরি করেই ফেলেছি।